আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু স্কুল ম্যাথামেটিক্স। আজকে আমরা জিএসটি 24-25 এর ইংলিশ পার্টের প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। জিএসটি 24-25 প্রশ্ন সমাধান ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্নই ছিল, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসকর্ড? আচ্ছা, প্রথমেই যে কোনো শব্দের অ্যান্টোনিম সম্পর্কে জানতে হলে বা সিনোনিম সম্পর্কে জানতে হলে ওই শব্দটার অর্থ সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে আমরা ডিসকর্ডের অর্থ জেনে নিই। ডিসকর্ড অর্থ বিরোধ। এখন বিরোধ এর অপোজিট কি হতে পারে? সমতা। এখন আমরা অবশ্যই বুঝতে পারছি বিরোধ এই ওয়ার্ডটার সাথে ইংলিশের আর অন্যান্য কোন ওয়ার্ডগুলো যায়? কনফ্লিক্ট, ডিসএগ্রিমেন্ট, এই ধরনের শব্দগুলো। এবং তার অপোজিট ওয়ার্ড কি হতে পারে? হারমোনি, পিস। এই কারণে যদি আমি অপশনগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পারবো প্রথম অপশন ছিল কনফ্লিক্ট, ডিভিশন, হস্টিলিটি। এগুলো অবশ্যই ডিসকর্ডের সিনোনিম। তাই এটার অপোজিট কি দাঁড়ায় তাহলে? সমতা বা হারমোনি। এই কারণে অপশন ডি হলো কারেক্ট আনসার। আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেনে আগানো যায়। এখানে বলা হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ অথার্ড বাই। এই প্রশ্নটা ইংলিশ এবং এক কথায় বলা যায় জেনারেল নলেজের প্রশ্ন। যে কোনো বই এবং তার অথরের নাম সম্পর্কে মনে রাখতে গেলে আমি একটা জিনিস অ্যাডভাইস করবো, আপনারা শুধু বই এবং অথরের নাম না মুখস্থ করে ওই বইটা সম্পর্কে যদি কিছু জানেন তাহলে আপনাদের আরো ইজিলি অথরের নাম মনে থাকবে। যেমন দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এই বইটি ডিসকভার করে মানুষের আনকনশিয়াস মাইন্ড সম্পর্কে, এবং এই বইটি অনেক ফেমাস একজন সাইকোলজিস্ট সিগমন্ড ফ্রয়েড লিখেছিলেন। এই কারণে এর কারেক্ট আনসার হবে হলো ফ্রয়েড। আচ্ছা, এখন নেক্সট প্রশ্নে আগানো যাক। এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। যে কোনো শব্দের স্পেলিং যদি আমরা ভেঙে ভেঙে মনে রাখি তাহলে মনে রাখা তুলনামূলক ইজি। যেমন এখানে কারেক্ট ওয়ার্ডটা হলো কনসিয়েনশিয়াস। এখন কনসিয়েনশিয়াস আমি তিনটা ভাগে এটাকে মনে রেখেছি বলে ইট ইজ ইজিয়ার ফর মি টু রিমেম্বার। এই কারণে যে কোনো স্পেলিং মনে রাখার ক্ষেত্রে আমি আপনাদের অ্যাডভাইস করব যে ভাগ করে মনে রাখবেন, তাহলে জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আগানো যাক। আচ্ছা, এখানে বলা হচ্ছে ড্যাশ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান হি ফেইলড টু মেক আ প্রফিট। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের ব্যাপার আছে প্রশ্নটার ভিতরে। তো আমরা জানি কম্পেয়ার এবং কন্ট্রাস্টের মতো বিষয় আসলে লাইনের শুরুতে বা লাইনের মধ্যে কোথাও না কোথাও ইনস্টেড, ডিসপাইট এই ধরনের শব্দগুলো ব্যবহৃত হয়। এখন এখানেও ইনস্টেড বা ডিসপাইস এই ধরনের শব্দ ব্যবহৃত হবে, কিন্তু কারেক্ট আনসার কোনটা হবে? কারণ এখানে তিনটাই ব্যবহার করা হয়েছে। যদি আমি দেখি দুটোই ব্যবহার করা হয়েছে, ডিসপাইট অফ বিং, ডিসপাইট বিং, ইনস্পাইট অফ, ডিসপাইট দ্য ফ্যাক্ট অফ। আচ্ছা, এখন আমি যদি রাইট ফর্ম অফ ভার্বের সঠিক রুলগুলো জেনে থাকি তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিসপাইট বিং ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ ডিসপাইটের পরে বিংই আসে সাধারণত। এবং এই লাইনটার ক্ষেত্রে যেহেতু কম্পেয়ার এবং কন্ট্রাস্ট বোঝানো হয়েছে এই কারণে ডিসপাইট বিং ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্ন বলা হচ্ছে ওয়েট আনটিল আই কাম। হিয়ার দ্য আন্ডারলাইন ক্লজেস, আমরা আন্ডারলাইন ক্লজটা দেখতে পাচ্ছি আনটিল আই কাম। এখন কাম এখানে একটা ভার্ব, তো আমরা জানি এই ক্লজটা যেহেতু একটা ভার্বকে মডিফাই করছে এই কারণে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ যে কোনো জিনিস যদি ভার্বকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা, এখন নেক্সট প্রশ্নে যাওয়া যায়। এখানে বলা হচ্ছে she has inflicted so much suffering dash the innocent people of the country। এখানে প্রিপোজিশন জানতে চাওয়া হচ্ছে। আপনি যদি প্রিপোজিশনের বেসিক রুল সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনি আমাদের প্রিপোজিশনের ক্লাসটা চেক আউট করতে পারেন। প্রিপোজিশনের যদি আপনি বুঝতে না পারেন বা প্রিপোজিশনের বেসিক রুল না জানেন তাহলে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হলো বাংলা লাইনটার বাংলা করা এবং পরবর্তীতে যেই শব্দটা মিসিং ওই শব্দটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করা। যেমন যদি আমি এই লাইনটার বাংলা করি এটা দাঁড়াবে she has inflicted so much suffering the innocent people of the country, অর্থাৎ সে
রাষ্ট্রের সকল মানুষের উপর প্রচন্ড পরিমাণে অত্যাচার করেছে। এখন যে ওয়ার্ডটা মিসিং এখানে সেটা হলো উপর, ওটার যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়ায়? আপন। আচ্ছা, এখন নেক্সট রুলে যাওয়া যাক। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ বলতে কি বোঝানো হয়? আমরা জানি ব্রেক আ লেগ আমরা কাউকে তখন উইশ করি যখন কোনো কিছু গুড লাক উইশ করতে চাই। তো এখানে ইজিলি বোঝাই যাচ্ছে রাইট আনসার উইল বি উইশিং গুড লাক। আচ্ছা, এখন নেক্সট প্রশ্নে আগানো যাক। এখানে বলা হচ্ছে দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু দ্য হেভি রেইনফল, দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ। আচ্ছা, দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ কল্ড অফ। এখন আমরা জানি কল অফ করা মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া বা ছেড়ে চলে যাওয়া। এখন ওটার ইংলিশ কি দাঁড়ায়? অ্যাবান্ডেন্ড। ম্যাচটা অ্যাবান্ডেন করে চলে যাওয়া হয়েছে বৃষ্টির কারণে। আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেন হলো I enjoy swimming in the river. The underlined word is an example of a or an. আচ্ছা, প্রথমে আমরা একটু অপশনগুলো দেখি। ফার্স্ট অপশনেই বলা হচ্ছে ইনফিনিট ভার্ব। আমরা জানি ইনফিনিট ভার্ব হলো টু প্লাস একটা ভার্ব, লেখাই আছে। এরপরে নেক্সট অপশনটা হলো পার্টিসিপল। পার্টিসিপল আমরা কখন ব্যবহার করি? কোনো সেন্টেন্সে টেন্সের ফরমেশনে আমরা পার্টিসিপল ব্যবহার করে থাকি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ওকে, থার্ডে বলা হচ্ছে জেরান্ড। জেরান্ড আমরা কি জানি? ভার্ব প্লাস আইএনজি। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব বলতে বোঝানো হয় নির্দিষ্ট কোনো পার্সন বা টেন্স বোঝায় না এমন ধরনের ভার্বকে। নন ফিনিট ভার্ব দিয়ে নির্দিষ্ট কোনো ধরনের, যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি টু টেল আ লাই ইজ এ সিন, এখানে নির্দিষ্টভাবে কিছু বোঝানো হচ্ছে না, এই কারণে এটা একটা নন ফিনিট ভার্বের মধ্যে পড়ে। আচ্ছা, এখন আমাদের শব্দটা ছিল আই এনজয় সুইমিং। এখন একটু যদি লক্ষ্য করি, সুইম একটা ভার্ব, আইএনজি তার সাথে যুক্ত হয়েছে, আর আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হলে কি হয়? জেরান্ড। সো রাইট আনসার উইল বি জেরান্ড। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো ইফ দে ড্যাশ দ্য টিকেটস আর্লিয়ার দে কুড হ্যাভ গট বেটার সিটস। আমরা দেখে বুঝতে পারছি এখানে রাইট ফর্ম অফ ভার্বের রুল ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বে যদি শুরুতে ইফ থাকে এবং পরবর্তীতে কুড হ্যাভ গট বেটার এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, তাহলে ওখানে পাস্ট টেন্স ব্যবহৃত হয়, এবং তাই এখানে কারেক্ট আনসার হবে ইফ দে হ্যাড বুক দ্য টিকেটস they could have gotten better seats. আচ্ছা, এই কোশ্চেনে বলা হচ্ছে the synonym of the word perplexed। শুরুতেই বলেছি কোন শব্দের সিনোনিম বা অ্যান্টোনিম জানতে হলে ওই শব্দটার অর্থ জানা খুবই জরুরি। আমরা জানি পারপ্লেক্স বলতে কি বোঝানো হয়? বিভ্রান্ত। বিভ্রান্তর আরো সিনোনিম কি হতে পারে? কনফিউশন, ডিস্ট্রেসড, এই ধরনের শব্দ। এখন আমরা যদি একটু অপশন দেখি, এক্সাইটেড। এক্সাইটেড এটার অপোজিট শব্দ হতে পারে কিন্তু কখনোই সিনোনিম না। কনফিউজড, অবশ্যই দিস ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ আমরা জানি বিভ্রান্তর আরেকটা অর্থ কি দাঁড়াতে পারে? কনফিউজড। আচ্ছা, এখন হাসান said that no other car could go dash his car। এখানে আবারও রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার করা হয়েছে। রাইট ফর্ম অফ ভার্বে আমরা জানি যদি নো আদার এই ধরনের শব্দ ব্যবহার করা হয় তাহলে as fast as dot as এই ধরনের ওয়ার্ডিং আমরা ব্যবহার করে থাকি। এই কারণে the right answer will be as fast as। সো লাইনটা কি দাঁড়ায়? হাসান said that no other car could go as fast as his car। আচ্ছা, এখানে বলা হচ্ছে of the two new teachers one is experienced and dash, অর্থাৎ এখানে একটা কম্প্যারিজন আর কন্ট্রাস্ট দেখানোর ট্রাই করা হচ্ছে। এখন ওয়ান ইজ এক্সপিরিয়েন্স, তো পরের যে লাইনটা হবে ওটা অবশ্যই অপোজিট লাইন হবে। এই কারণেই অ্যান্সার হবে of the two new teachers one is experienced and other is not। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে by the time you get to the station I dash my homework, অর্থাৎ যে টাইমে তুমি স্টেশনে পৌঁছাবে ততক্ষণে আমার হোমওয়ার্ক শেষ হয়ে যাবে, অর্থাৎ ফিউচার যে কাজটা শেষ হয়ে যাবে ওটাকে আমি বোঝাচ্ছি। এই কারণেই এখানে will have বা would have এই ধরনের শব্দগুলো আসবে, আমরা বুঝতে পারছি। সো দ্য রাইট আনসার উইল বি by the time you get to the station I will have finished my homework। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে আব্দুল্লাহ is sanguine dash success।
স্যাঙ্গুইন শব্দটার অর্থ হলো স্বচ্ছ। এখন এখানে বলা হচ্ছে যদি লাইনটার অর্থ আমি বাংলাতে করি তাহলে আব্দুল্লাহ স্বচ্ছভাবে সফলতা পাবে। আচ্ছা, এখন এই যে তার স্বচ্ছতাকে বোঝানো হলো, এই কারণে প্রিপোজিশনের রুল অনুসারে এখানে অফ বসবে। সো the right answer would be Abdullah is sanguine of success. Okay, আচ্ছা নেক্সট এখানে বলা হচ্ছে the child care needs to ensure a homely atmosphere. Here the homely is used as, এখন আমরা যদি দেখি homely atmosphere কে মডিফাই করছে। atmosphere একটা নাউন, আর আমরা জানি কোন শব্দ যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। এই কারণে হোমলি একটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন আমি যদি প্রতিটা সেন্টেন্স একটু পড়ি, দ্য ম্যান ওয়াজ টল হু স্টিল মাই ব্যাগ। এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে টেন্স বা ভার্ব ঠিক নেই। সেকেন্ড সেন্টেন্সে বলা হচ্ছে দ্য মেন স্টোল মাই ব্যাগ হু ওয়াজ টল। এখানে মেন ম্যান বানান ভুল। আচ্ছা, 3 নম্বর বলা হচ্ছে দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, এটা হতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে দ্য ম্যান ওয়াজ টল হু ওয়াজ স্টিলিং মাই ব্যাগ। এখানে আবারও ভার্বের ঠিক ব্যবহার করা হয়নি। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি নাম্বার সি, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এই ধরনের কারেক্ট সেন্টেন্স বা কারেক্ট স্পেলিং যদি আপনার অপশনে থাকে তাহলে বেস্ট অপশন ইজ অপশনগুলো টেস্ট করে নেওয়া। আচ্ছা, নেক্সট প্রশ্ন আগানো যায়। এখানে বলা হচ্ছে which is dash of the two, which is dash of the two। এখন আপনারা যদি রাইট ফর্ম অফ ভার্বের কারেক্ট রুল জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন which is the cheaper of two is the correct answer, কারণ এখানে স্পেসিফিকলি একটা জিনিসকে নির্দেশ করছে, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে কোন জিনিসটা চিপার। যেখানে নির্দিষ্টভাবে কিছু একটাকে বোঝানো হবে, এই কারণে দাটা ব্যবহৃত হয়েছে শুরুতে, এই কারণে which is the cheaper of the two। ওকে, আচ্ছা নেক্সটে বলা হচ্ছে her parents never approved of dash abroad, অর্থাৎ এখানেও অপশন টেস্টিং ইজ দ্য বেস্ট মেথড। কারণ আমি যদি বলি her parents never approved her to go, এখানে আমরা বুঝতে পারছি যে সামনে একটা প্রিপোজিশন মিসিং, সো অপশন এ হবে না। her parents never approved of her going abroad, এটা হতে পারে কারণ এখানে একই সাথে ভার্ব এবং সাবজেক্টের কারেক্ট ইউজ করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে her going to, এটা হতে approved of her going to abroad, এখানে her going to হবে না কারণ abroad এ ডিরেক্ট পেয়ে যাচ্ছে। সো এখানে her parents never approved of her going abroad। ওকে, হোপফুলি এটা ক্লিয়ার। এটাও রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলোকে ব্যবহার করে ইউজ করা হয়েছে। পরের রুলটাতে যদি যাই, I asked him dash, I asked him what is his name, এটা হবে না কারণ এটা একটা প্রশ্ন, আর আমরা জানি যদি আমরা কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি তাহলে আমরা ওখানে কোনো প্রশ্নবোধক বাক্য ব্যবহার করতে পারবো না আনলেস ওটা কোনো ন্যারেশন বা ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচের মধ্যে না পড়তেছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে what was his name, সেম প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাচ্ছে। what name he has, again same problem। তাই এখানে হবে হলো I asked him what his name was, এখানে ভার্ব এবং সেন্টেন্সের কারেক্ট ব্যবহার করা হয়েছে, এই কারণে this is the right answer। আচ্ছা, এখানে বলা হচ্ছে the train dash arrived at 11:30 but it was an hour late, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে the train was supposed to arrive at 10 but it is late। তো এখানে রাইট আনসার কোনটা হবে? was supposed to। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আগানো যাক। এখানে বলা হচ্ছে when I arrived they dash dinner, আমি যখন পৌঁছালাম ততক্ষণে তাদের ডিনার করা শেষ বা তারা ডিনার করছিলেন, এটা হতে পারে। সো কি হবে? they having dinner হবে না কারণ এখানে অক্সিলারি ভার্বটা নেই। they have had dinner, অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহারটা নেই। they had dinner, এটা তো কখনোই হবে না কারণ একই জিনিস দুবার আসতে পারে না। আচ্ছা, so the only right option will be when I arrived they were having dinner। আচ্ছা, এখানে বলা হচ্ছে I recommend that he's terminated
হি ইজ টার্মিনেটেড। আমি এটা নির্দেশ দিয়ে বলতে পারি না, যেহেতু আমি রিকমেন্ড করছি। এই কারণে এখানে কারেক্ট অপশন হবে বি দেওয়া কিছু, অর্থাৎ আমি চাই সে টার্মিনেটেড হোক, বিকজ আমি রেকমেন্ড করছি জিনিসটা। এই কারণে দ্য কারেক্ট অপশন উইল বি আই রেকমেন্ড দ্যাট হি বি টার্মিনেটেড। আচ্ছা, এখানে বলা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্বল। অবশ্যই না, কারণ এখানে যদি আমি লাইনটা আবার পড়ি তাহলে বোঝানো হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, অর্থাৎ সব জায়গায় পানি আছে কিন্তু খাওয়ার জন্য এক ফোঁটা পানি নেই। এটা কোনো সিম্বলকে বোঝায় না। মেটাফোর বলতে আমরা সাধারণত এমন কিছুকে বোঝায় থাকে যেটার ভিতরে আন্ডারলাইন্ড একটা মিনিং থাকে, কিন্তু এখানে তো ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে যে সব জায়গায় পানি আছে কিন্তু আমি খেতে পারছি না। এখানে কোনো আন্ডারলাইন্ড মিনিং এই সেন্টেন্সে আমরা খুঁজে পাচ্ছি না। আইরনি হতে পারে, কারণ আইরনি বলছি কেন, এখানে সব জায়গায় পানি আছে কিন্তু আমি পানিটা খেতে পারছি না, অর্থাৎ দুটোকে কন্ট্রাস্ট করছে। এই কন্ট্রাস্টগুলোকে আমরা আইরনি বলে থাকি। সো দ্য কারেক্ট আনসার উইল বি আইরনি। আচ্ছা, এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে বলা হচ্ছে দ্য পোর ড্যাশ মাচ ইন দ্য উইন্টার। সাফার্স হবে না, কারণ আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে সাফার্স বসে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ইজ সাফারিং মাচ ইন উইন্টার। ইজ সাফারিংও হবে না, কারণ এখানে আমরা একটা প্রপার অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করছি। তো দ্য রাইট আনসার উইল বি দ্য পুয়ার সাফার মাচ ইন উইন্টার, অর্থাৎ গরিবেরা শীতকালে প্রচন্ড পরিমাণে সাফার করে থাকে। সো দিস ইজ ইট, আমাদের জিএসটি 24-25 প্রশ্ন সমাধান এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।